দেহকোষ। যে কোষ জনন কোষ নেই সেটাকে আমরা কি বলবো? দেহকোষ বলবো। তাহলে এটা জনন কোষ না হলে এটা কোন ধরনের কোষ? যে দেখো সংজ্ঞার মধ্যে কি বলছে, জীবদেহের অঙ্গ ও অঙ্গতন্ত্র গঠনকারী কোষকে কি বলা হয়? দেহকোষ বলা হয়। মানে আমাদের দেহের মধ্যে যত অঙ্গ এবং তন্ত্র আছে এই গঠনকারী কোষগুলোকে দেহকোষ বলা হয়। মানে এক কথায় অঙ্গ এবং তন্ত্র যে সকল কোষ দ্বারা তৈরি সেগুলোকে কি বলা হয়? দেহকোষ বলা হয় অথবা সোমাটিক সেল বলে। তাহলে এখন আমরা আগে থেকে জানি যে উচ্চ শ্রেণীর জীবদেহে সাধারণত ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। মানে আমাদের যে দেহকোষ আছে এই দেহকোষ কি ধরনের? ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকবে দেহকোষের মধ্যে এটা মোটামুটি ফিক্সড করা। আচ্ছা, এরপর দেখো এই দেহকোষের উপস্থিতি মানে উদাহরণ, আমি যদি সহজ কথায় বলি উদাহরণ কি কি, কোন কোন জায়গায় দেহকোষ পাওয়া যায়। উদ্ভিদের বেলায় দেখো মূল, কাণ্ডের পাতা, পাতার কোষ, স্নায়ু কোষ, তারপরে কি আছে? রক্তকণিকা মানব দেহের মধ্যে। তো এই সকল জায়গাগুলোর মধ্যে আমরা কি পাবো? দেহকোষ পাবো। পাবো কোথায়? মূল, কাণ্ড, পাতার কোষ, তারপরে স্নায়ু কোষ, রক্তকণিকার মধ্যে কি পাওয়া যায়? দেহকোষ পাওয়া যায়। এরপরে দেখো এখানে আমাদের কি আছে? জনন কোষের যে কথাটা বলছে, যে জনন কোষ বা গেমিট, ইংলিশে বলে কি রিপ্রোডাক্টিভ সেল অথবা কি গেমিট। তার মানে এটা আগে থেকে বোঝা যাচ্ছে জনন কোষ মানে কি? যৌন প্রজননের জন্য ডিপ্লয়েড জীবের জননাঙ্গে মিয়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড সংখ্যক কোষকে কি বলা হয়? গেমিট বা জনন কোষ বলা হয়। তার মানে এইগুলা কাজগুলা কি? এইগুলা প্রজননে অংশগ্রহণ করে। যে কোষগুলো প্রজননে অংশ নেয় সেগুলাকে কি বলা হয়? জনন কোষ বলা হয়। বিশেষ করে শুক্রাণু এবং ডিম্বাণু ওই যে কি জনন কোষের উদাহরণ বা এইগুলোকে জনন কোষ বলেন। তাহলে আমরা আগে থেকে পড়তেছিলাম এখানে যে আমাদের জনন কোষ যেটা আছে এটা সবসময় কি হয়? সর্বদা কি হয়? হ্যাপ্লয়েড হয়। আর দেহকোষ কি হয়? ডিপ্লয়েড। উদাহরণ এখানে কি আছে? আমাদের শুক্রাণু এবং ডিম্বাণু জনন কোষের কি উদাহরণ। তাহলে এইগুলো আমাদের দেহকোষের দুই প্রকার বৃদ্ধি করে।